ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। তোমাদের জন্য আমি বেশ কিছু কথা বলার জন্য মূল্যে এসেছি। আজ আমি যেটা করাবো সেটা হচ্ছে WBH-এর সেট 13-র এমসিকিউগুলো এবং তারপর সেট 14-র এমসিকিউগুলো করার চেষ্টা করব। এটা মূল বিষয় থাকলো। এছাড়া আজকে আমি এটা যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু জয়েন্টটাও এগিয়ে আসছে, ফলে যারা জয়েন্ট করতে চাও তাদের জন্য কিন্তু আমি অলরেডি দিতে আরম্ভ করেছি ভিডিও, কিন্তু সেগুলো আমি ইংরেজিতে বলছিলাম এবং এর ফলে আমার মনে হয়েছে কিছু কিছু স্টুডেন্টের প্রবলেম হচ্ছে সেগুলো বুঝতে এবং শুনতে তাদের ভালো লাগছে না হয়তো ইংরেজিতে পুরোটা করার জন্য। তাই জন্য আমি ঠিক করেছি এবার থেকে যে ভিডিওগুলো আসবে তোমাদের সামনে জয়েন্টের 34 ইয়ার্সে যে আমি সেটটা চালু করেছি সিরিজটা, সেখানে পুরোপুরি বাংলায় করা হবে। মানে কোশ্চেনগুলো ইংরেজিতে থাকবে, ইংরেজিতে গুলোকে বাংলায় ট্রান্সলেট করে তারপর সেগুলো করাবো। এবং এগুলো তোমার কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দেবে, কারণ তোমাদের ফিডব্যাক আমার জন্য ভীষণ প্রয়োজনীয়। তো এটা হলো জয়েন্টের ব্যাপারটা গেল। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে WBH-এর 13-র এমসিকিউগুলো। তোমরা খাতাপত্র নিয়ে রেডি হয়ে নাও, ঠিক আছে? আর একদম টেনশন করবে না, আমি ধারণা তোমরা প্রত্যেকে ভালো লাগবে। যারা আমার ভিডিওটা প্রথম থেকে ফলো করে আসছো, ইচ অফ এভরিওয়ান আমার মনে হয় একটা গুড স্কোরের জায়গায় অলরেডি চলে গেছো এবং এখনও যদি ফলো করে যাও কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই না ভালো স্কোর করবেই, এটা আমার বিশ্বাস। তবে আমার ওই ভিডিওগুলো রেডি করে রাখতে হবে যাতে পরীক্ষাকে নামাতে পারো, কারণ আমি যা যা দিয়েছি মোটামুটি এইচএসে আসার মতো দিয়ে দিয়েছি। যাই হোক, চলো আর লেট করে লাভ নেই, আমি চলে আসছি মডেল কোশ্চেন 13-র এমসিকিউ। এটা যে পেজ D45। তো ফার্স্ট কোশ্চেনে কী বলেছে, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কেলাসের একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ কত? একটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি কত? 68%। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত হবে? 100 - 68। তা বাবু কোশ্চেন কত হচ্ছে? এটা হচ্ছে 32%। কোনো টেনশান করবে না, শান্ত মাথায় ধীরে 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 করতে করতে যাও, দেখো কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু একটা ভিডিও 20 মিনিটের বেশি হয়নি, 20 মিনিটের ভিডিও খুব কম, 10, 12, 15 এরকম দিয়েছিলাম। তোমরা যদি সেগুলো দেখো অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেনটা কী হলো, একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা 68%। তাহলে ফাঁকা স্থানের পরিমাণ কত? 100 - 68, দ্যাট মিনস 32%। সেকেন্ড কোশ্চেন, মোলার পরিবাহিতার এসআই একক কোনটি? মোলার পরিবাহিতার এসআই একক কী হবে? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। আবার বলছি, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা হচ্ছে মোলার পরিবাহিতা। তুলাঙ্ক পরিবাহিতা এখানে দেয়নি, তাও আমি বলে দিচ্ছি। তুলাঙ্ক কী হবে? জাস্ট মোলার পরিবাহিতা আর তুলাঙ্ক পরিবাহিতা সেম একক। এটা ছিল সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তুলাঙ্ক পরিবাহিতা হলো তো সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স বা গ্রাম তুলাঙ্ক ইনভার্স। পরেরটা কী বলেছে, কলয়েড দ্রবণের তঞ্চন প্রক্রিয়ায় NaCl, রিমেম্বার NaCl, BaCl2 আর AlCl3-র তঞ্চন ক্ষমতার ক্রম কোনটা বেশি হবে? NaCl, BaCl2, CaCl3। তাহলে কমন কোনটা? Cl। Cl দিয়ে বিচার করলে এখানে চলবে না। তাহলে কী হলো? NaCl মানে কি? Na+ ক্যাটায়ন। BaCl2-তে কী আছে? ক্যাটায়ন Ba2+। AlCl3 ক্যাটায়নকে Al3+। আমরা সুলজেরি রুলস কী জানি? ক্যাটায়নের চার্জ যত বেশি হয় তঞ্চন ক্ষমতা তত বেশি হয়। তাহলে তঞ্চন ক্ষমতার ক্রমে সবথেকে বেশি কে থাকবে? অ্যালুমিনিয়াম AlCl3। AlCl3 গ্রেটার দ্যান BaCl2 গ্রেটার দ্যান NaCl, অপশান বি। তাহলে তিনেরটা হলো অপশান বি। চারের কোশ্চেন, ক্ষারীয় মাধ্যমে KMnO4- আয়ন দ্বারা I- জারণের ফলে উৎপন্ন হয়। ক্ষারীয় মাধ্যমে MnO4- আয়ন দ্বারা I- জারণের ফলে উৎপন্ন হয়। কী উৎপন্ন হবে? IO3-। ক্ষারীয় মাধ্যমে MnO4 দ্বারা I- জারণের ফলে IO3- আয়ন উৎপন্ন হয়। এটা তাহলে হলো অপশান কত হবে? এ। চারটা হলো এ অপশান। পাঁচেরটা,
নিচের কোনটির দ্রবণ বর্ণহীন হবে? কি কি দিয়ে দিয়েছে? V4+, Sc3+, Ni2+, আর Mn3+। এটা হবে Sc3+। কারা বর্ণহীন হয়? D0 আর D10। এখানটায় Sc3+ থেকে হয় D0 সিস্টেম হচ্ছে। যেহেতু এখানে ডিকোকে কোনো ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রনের ডিডি ট্রানজ্যাকশন হবে না, আর ডিডি ট্রানজ্যাকশন না হলে সেটা কোনো কালার দেখাবে না, শো করবে না। ডিডি ট্রানজ্যাকশন যেহেতু করতে পারছে না, যে কোনো কালার হয় ডিডি ইলেকট্রনের ডিডি ট্রানজ্যাকশনের ফলে। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান বি, Sc3+। এরপর আসছে CrNH3(4) পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে বা এক পাস। এতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? খুব ইজি, যেভাবে বলছি খাতায় একটু করে করো। Cr এর কত? x, অ্যামোনিয়ার কত? 0, তাহলে x + 0 × 4 প্লাস ক্লোরিনের কত করে? -1 করে, -1 গুণ 2, টোটালটা ইকুয়াল টু কত? টোটালটার মধ্যে প্লাস হয়েছে মানে +1, তাহলে আলটিমেট কী হলো? x - 2 = +1, তাহলে x = কত হবে? 1 + 2, মানে -2 ওপাশে ইকুয়াল টু ওপাশে গেলে +2 হয়ে যায়। সো আলটিমেট টোটাল রেজাল্ট এলো x = +3। সুতরাং ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3। এরপর আসছে টলুইনকে সূর্যালোকে মনোক্লোরিনেশনের করার পরে জলীয় NOHর আদ্য বিশ্লেষণ করলে উৎপন্ন হয় বেঞ্জাইল অ্যালকোহল হবে। কী করে হবে? বিক্রিয়া বলছি। টলুইন, বেঞ্জিনের মাথায় CH3 হচ্ছে টলুইন। মনোক্লোরিনেশন, মানে ক্লোরিন যেটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপন করেছে, কী হবে? বেঞ্জিনের মাথায় CH2Cl, এর নাম হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। একে যখন আমি কি করেছি? ক্ষারীয় আদ্য বিশ্লেষণ, ধর NaOH দিয়ে করেছি, তাহলে কী হবে? না, খুব সহজ। Clটা Na কে নিয়ে বেরিয়ে যাবে, NaCl বেরিয়ে গেল, পড়ে থাকলো কি? বেঞ্জিনের মাথায় CH2OH, মানে বেঞ্জাইল অ্যালকোহল। অপশান ডি। এরপর আসছে 7 নম্বর কোশ্চেন। ফেনল এবং বেঞ্জিক অ্যাসিডের পার্থক্য করতে কী বিকারক ব্যবহার করব? আমি বলেছিলাম ফেনল মানে আছে অ্যারোমেটিক অ্যালকোহল, মানে বেঞ্জিন বন্ডের সঙ্গে ডাইরেক্ট OH গ্রুপ যুক্ত আছে। এই বেঞ্জাইল অ্যালকোহল বা বেঞ্জিনের সাথে ডাইরেক্ট যুক্ত OH কে বলা হয় ফেনোলিক OH। এই ফেনোলিক OH শনাক্তকরণের জন্য যেটা ব্যবহার করা হয় প্রোসোমো APCl3 দ্রবণ। প্রোসোমো APCl3 দ্রবণের উপস্থিতিতে এই ফেনোলিক OH গ্রুপযুক্ত যদি কোনো যৌগ থাকে, কোনো যৌগের মধ্যে যদি ফেনোলিক OH থাকে, সেটা বেগুনি বর্ণ ধারণ করে। সুতরাং এটা অপশান হবে সি, প্রোসোমো APCl3 দ্রবণ। পরেরটা আসছে কোনটি ক্যানেজারো বিক্রিয়া অংশগ্রহণ করবে? খুব সহজ। কারা ক্যানেজারো বিক্রিয়া করে? রিমেম্বার, যাদের আলফা হাইড্রোজেন নেই তারা করবে ক্যানেজারো, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা করবে অ্যালডল। তাহলে আমি দেখব কি আলফা হাইড্রোজেন অর্থাৎ CHO এই গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না। এটা দেখো পাবে হচ্ছে অপশান সিতে, CH3 CHO। নেক্সট চলে আসছে কি ফর্মালডিহাইড ও অ্যাসিটালডিহাইডের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয়। ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড দুটোই অ্যালডিহাইড, এটা করতে পারে অ্যামোনিয়া। এটা করতে ফর্মালডিহাইডের ক্ষেত্রে কী হবে? হেক্সামিথিল টেট্রামিন বা ইউরোটপিন তৈরি হবে, যার সাদা কেলাস পাবো। এরপরেটা আসছে নিচের কোন ধরনের যৌগ মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? এটা হচ্ছে সুগার। সুগারকে মলিস পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়। তাহলে এটার অপশান হবে কোনটা? 11 অপশানটা হচ্ছে এ, সুগার। এরপর আসছে একই বিক্রিয়াকালীন শর্তে কোন গ্যাসটির জলের দাব্যতা সর্বাধিক? দেখো অপশানগুলো কী আছে বলে দিই। হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, মিথেন আছে, HCl আছে। এদের মধ্যে একমাত্র HClকেই সহজে চাপ দিয়ে তরলে পরিণত করা যায়। আমরা আশেপাশে দেখতে পাই HClকে তরল অবস্থা, মানে পরীক্ষায় HClকে তরল দেখতে পাচ্ছি, তাই জন্য এটা উত্তর হবে HCl, কারণ HCl-এর জলে দাব্যতা সব থেকে বেশি। বাকিগুলো তো আমরা গ্যাস হিসাবে পাচ্ছি, দাব্যতা কম বলেই গ্যাস হিসেবে পাচ্ছি, নইলে তরল হিসাবে পেতাম। তাহলে 12 উত্তরটা হচ্ছে অপশান ডি, HCl। 13
একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে 99.9% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এর প্রমাণটা আমি করেছিলাম, কোনো একটি বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় উহার অর্ধায়ুর 10 গুণ। তাহলে অর্ধায়ু যে করেছে কত? 30 সেকেন্ড। তো 99.9% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? 10t সেকেন্ড। অপশান এ 10t সেকেন্ড। লাস্ট কোশ্চেন 14টা। নিচের কোন যৌগটি আম্লিক এবং ক্ষারীয় উভয় মাধ্যমে আদ্য বিশ্লেষিত হয়? দেখো, যাদের NH2 গ্রুপ আছে বা CN গ্রুপ আছে সেগুলো হবে, অর্থাৎ RCN হবে আর RCONH2 হবে, উভয়ই, মানে A এবং B উভয়ই হবে উত্তরটা। RCN মানে সায়ানাইড যৌগ আর অ্যাসিডামাইড, এরা উভয়ই অ্যাসিড এবং ক্ষার উভয় দ্বারাই আদ্য বিশ্লেষিত হয়। তাহলে 4-এর উত্তরটা হয়ে গেল ডি। আচ্ছা, এবার চলে যাই আমি পরের কোশ্চেনগুলোই। এবার আসছি আমরা 14 নম্বর সেটটায়। বলেছি কি 250 ml 0.5 মোলাল HCl দ্রবণকে 250 ml 2 মোলার HCl দ্রবণে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের মোলারিটি কত হবে? তাহলে দুটোরই মোল সংখ্যাটা আমি বের করে নিতে হবে। এটা হচ্ছে 250 ml, এটা হচ্ছে 750 ml, টোটাল হচ্ছে 1000 ml। মোট দামও কতটা রয়েছে আমাকে বের করে নাও। কী করে? V/S/1000 করে বের করা যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করবে, তাহলেই পেয়ে যাবে দ্রবণটার মোট মোল সংখ্যা কত হচ্ছে। এখানে উত্তর হবে হচ্ছে 0.875 মোল। যদি পরে কোনো সুযোগ পাই আমি অঙ্কটা ক্যালকুলেশন করে তোমার দেখিয়ে দেবো। এরপর আসছে LiCl, NaCl, KCl। এর অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা সঠিক ক্রম। দেখো, তুল্যাঙ্ক পরিবাহিতা কাদের বেশি হবে? যার হচ্ছে KCl এর সব থেকে বেশি আকার বড়, তারপরে হবে NaCl, তারপর হবে LiCl। এটাই হবে তুল্যাঙ্ক পরিবাহিতার সঠিক ক্রম। এবার যে একটা বিক্রিয়ার শুরুতে এটি প্রথম ক্রম বিক্রিয়ার আপেক্ষিক বিক্রিয়া হার 10⁻⁻² সেকেন্ড ইনভার্স। বিক্রিয়াটি 20 গ্রাম পদার্থ থেকে শুরু করে পর কত সময়ে 5 গ্রাম বিক্রিয়ক অবশিষ্ট থাকবে? তাহলে আপেক্ষিক হার মানে কে বলে দিয়েছে আমাকে, বলেছে কি বিক্রিয়ার শুরুতে ছিল কত? 20 গ্রাম, আর অবশিষ্ট থাকবে কত? 5 গ্রাম। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে এখানে বেরোবে যেটা টাইমটা 138.6 সেকেন্ড। কী করে বেরোচ্ছে না? T = 2.303/k log A/A-x। এখানে টিটা বের করতে হবে। K হচ্ছে 10⁻², A হচ্ছে 20 আর A-x হচ্ছে 5। পরের কোশ্চেন হচ্ছে গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ দাও। গ্লোবিউলার প্রোটিন হচ্ছে ইনসুলিন। আচ্ছা, আমি যেটা বললাম 3-এর অঙ্কটা, ওটা তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে, করে ঠিক যেটা উত্তরটা বললাম 138.6 আসছে কিনা আমি অবশ্যই কমেন্ট করে জানিও। গ্লোবিউলার প্রোটিন হলো ইনসুলিন। এবার বলছে মিথাইল অ্যামিন ও HNO2 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? অ্যামিন মানে হচ্ছে NH2 গ্রুপ আছে, CH3NH2, একে HNO2 দিয়ে বিক্রিয়া ঘটালে যেটা তৈরি হবে অ্যালকোহল, CH3 হয়েছে মিথানল, এবং তার সাথে তৈরি হবে নাইট্রোজেন। তাহলে এখানে মিথানল কোনো অপশানে নেই, তাহলে অপশানে যেটা আছে নাইট্রোজেন, এটা হচ্ছে অপশান বি। তারপর একটা সেট অফ বিক্রিয়া দিয়েছে, প্যারাব্রোমো বেঞ্জিক অ্যাসিডকে SOCl2 দিয়েছে। SOCl2 দিলে COOH গ্রুপটা Cl গ্রুপে কনভার্ট হবে, COCl। COOHটা হচ্ছে COCl, এটা হচ্ছে A। NH3 দিলে কী হবে? Clটা বেরিয়ে যাবে, তার বদলে NH2 মানে CONH2। এবার দিয়েছে NaOH-Br2 দিলে CO গ্রুপটাও বেরিয়ে যাবে, এটা হবে মেটাব্রোমোঅ্যানিলিন, অপশান সি। তারপর হচ্ছে মিথাইল ব্রোমাইড কোন বিক্রিয়া অংশগ্রহণ করে? মিথাইল ব্রোমাইড মানে CH3Br, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, সুতরাং এটা SN2 বিক্রিয়া অংশগ্রহণ, মিথাইল গ্রুপ বা 1 ডিগ্রি কার্বন SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে। এরপর বলে যে কোন ইথারটি উষ্ণ গাঢ় এইচআইয়ের সাথে বিক্রিয়ায় মিথানল উৎপন্ন করে? এটা হবে অপশান ডি, সি, তার 3 দিকে 3টে CH3 ও CH3।
মানে টারশিয়ারি বিউটাইল মিথাইল ইথার। এবার বলছে শুধুমাত্র +3 জারণ স্তর দেখায় কোনটি? এটা হবে অ্যাক্টিনিয়াম। এসি শুধুমাত্র +3 জারণ স্তর দেখায়। 10এর কোশ্চেনটা বলেছে কোনটি চিলেট এফেক্ট দেখাবে। দেখো চিলেটিং লিগ্যান্ড মানে যার ডেনসিটি 1-এর বেশি, একাধিক, 2 বা 3 বা এরকম হবে। এটা হচ্ছে অপশান সি। এটা আছে অক্সালেট আয়ন আছে লিগ্যান্ড হিসাবে, যেটি চিলেটিং লিগ্যান্ড। বলছে নিচের কোনটি 3 ধরনের লবণ উৎপন্ন করবে? H3PO4 3 ধরনের লবণ উৎপন্ন করবে, কারণ এর বেসিসিটি হচ্ছে 3। যেহেতু 3টি প্রতিস্থাপনযোগ্য ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, তাই এটি 3 ধরনের লবণ উৎপন্ন করতে পারবে। বলছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাসের প্রতি একক কোষে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত হবে? পৃষ্ঠকেন্দ্রিক কণার সংখ্যা কত হবে? Z = 4। জেডের মান যা হয়, মানে কণার সংখ্যা, জেডের মান নয়, ঠিক কণার সংখ্যা যা হয় চতুস্থলকীয় ফাঁক তার ডবল হয়। তাহলে চতুস্থলকীয় ফাঁক কত হবে? 4-এর দ্বিগুণ 8, আর অষ্টস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 4। কার তঞ্চন করার ক্ষমতা সর্বাধিক? যার চার্জ বেশি। এটা হবে অপশান এ Al3+। এর মধ্যে টলুইনকে KMnO4 দিয়েছে, তৈরি হয়ে যাবে বেঞ্জোইক অ্যাসিড। তাকে SOCl2 দিলে কী হবে? বেঞ্জয়েল ক্লোরাইড, বেঞ্জিনের মাথায় COCl। তারপর দিয়েছে কি H2PD, এটা দিয়ে কী হবে? CH গ্রুপটা অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে, মানে বেঞ্জালডিহাইড হবে। এটা হচ্ছে রোজেনমান্ড বিজারণ। তাহলে আমার 14 উত্তরটা হচ্ছে অপশান বি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আর কি তোমরা চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর একটা যেটা কথা, আমি তোমাদের একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম তোমরা যা কমেন্ট করছো, যা প্রবলেম জানাও, আমি তার উত্তর রোববারে দেবো। রোববার তোমাদের সমস্ত অনেকেই আমরা কমেন্ট করেছো, তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর নিয়ে আমি রোববার হাজির হব, এবং তার জন্য একটা ভিডিও রোববার আমি করে তোমাদের দিয়ে দেবো। প্রত্যেকের যা কোশ্চেন করেছো তার অ্যান্সার বাই নেম, কে কী কোশ্চেন করেছো তার নাম বলবো, এবং আর উত্তরটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তাহলে আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি।